ভালোই তো রাত হয়ে গেছে। এত রাতে বাড়ি ফেরার সিদ্ধান্তটা মনে হয় ভুল হলো। অভি এত জোরাজুরি করছিল, থেকে গেলেই ভালো হতো। আজ আবার অমাবস্যা, চাঁদের আলো নেই। অন্তত অভির কাছ থেকে একটা টর্চ নিয়ে আসলে হতো। আমার পিছু নিয়েছেন কেন? ভয় পাস না, আমি। গুরুজি আপনি? আমি ভাবলাম। কি ভাবলি? ভূত? রাজু, আমার শিষ্য হয়ে তুই ভয় পাচ্ছিস? না না, মানে তা আপনি কোথা থেকে আসছেন? শ্মশান থেকে। আজ অমাবস্যা, তাই নদীর পাড়ের শ্মশানে গিয়েছিলাম একটু। তা তুই কোথা থেকে আসছিস এই সময়? ওই তো আমার বন্ধু অভি আর মন্টের সাথে নদীর পাড়ে একটু ঘুরতে গিয়েছিলাম। ওদেরকে ঘরে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছি। মন্টের সাথে? কি ব্যাপার, এত চিন্তিত মনে হচ্ছে কেন? নদীর পাড়ে ঘুরতে গিয়ে আমরা একটা নৌকায় করে আশপাশটা ঘুরে দেখছিলাম। হঠাৎ মন্টে একটা কাঁচা মাছকে নিয়ে কামড়াতে শুরু করে। তারপরে তো আমাদের দিকে আক্রমণ করতে আসে। কোন রকমে একটা মন্ত্রপ্রুত রুদ্রাক্ষের মালা পরিয়ে দিয়ে সেই মুহূর্তে ওকে আটকাই। আশা রাখছি যতক্ষণ ওই মালা মন্টের গলায় আছে ততক্ষণ ওই প্রেত আর মন্টের শরীরে প্রবেশ করতে পারবে না। বুঝলাম, কিন্তু আমার মনে হয় ওই রুদ্রাক্ষের মালা বেশিক্ষণ ওকে আটকাতে পারবে না। তারপর আমি আর অভি অজ্ঞান অবস্থাতেই মন্টেকে ধরাধরি করে নদীর পাড় থেকে ওদের বাড়ি পৌঁছে দিই। হঠাৎ আমার লক্ষ্য পড়ে অভির পায়ের কাছে। মেঝেতে অভির একটা লম্বা ছায়া পড়েছে, অবিকল একটা মহিলার প্রতিচ্ছবি। আমার কি মনে হয় জানেন গুরুজি? ওই মহিলার প্রেত এবার মন্টেকে ছেড়ে অভির শরীরে প্রবেশ করেছে। ভুল করছিস তুই। আত্মা যেমন সহজে কারো শরীরে প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি কারো শরীরে একবার প্রবেশ করলে ও তো সহজে তাকে ছাড়ে না, বা তাকে ছেড়ে অন্য কারো শরীরে প্রবেশ করতে পারে না। কিন্তু অভির ছায়াটা? ও কি সত্যি অভির শরীরে প্রবেশ করেছে নাকি নাকি ওর পেছনে দাঁড়িয়েছিল? ঠিক করে লক্ষ্য করেছিস কি? না, এমনটা তো ভেবে দেখিনি। শরীরে ঢুকতে বাধা প্রাপ্ত হচ্ছে। ও কিন্তু রেগে উঠবে সাংঘাতিক। এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ও। এখন কি করা যায় গুরুজি? ওই আত্মা এখন কোথায় আছে তোকে খুঁজে বার করতে হবে। অভির শরীরে নাকি মন্টের বাড়িতে? তাহলে তো কালকে সকালেই একবার আমাকে অভির বাড়ি যেতে হবে। ফোনটা রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে, ধরছে না কেন? কি ব্যাপার মেঘনা, কি হয়েছে? দেখো না বাবা, এতবার ধরে অভিকে ফোন করছি, ফোনটা ধরছেই না। কালকে দুপুরে ফোন করে বলল মন্টে নাকি রাতের বেলা ওর গলা টিপে ধরেছিল। এখনো কি মন্টের বাড়িতেই আছে?
না, কালকে তোর বাড়ি চলে যাবার কথা। বাড়ি গেল নাকি জানার জন্য তো ফোন করছি, কিন্তু ধরছেই না, রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে। আমাদের বাড়ির পেছনের ওই গাছটা কাটতে আসার পর থেকে এইসব কি হচ্ছে বলতো ওদের দুজনের সাথে? কি ব্যাপার অভি, তোর চোখ মুখ এরকম বসে গেছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? জানি না রে, কাল থেকে মাথাটা কেমন যেন ধরে রয়েছে, রাতেও ঘুম হয়নি ঠিক মতো। তুই আয়, ভেতরে আয়। তোর বাবা কোথায়? কি জানি, বাজারে গেছে হয়তো। বাজারে এত সকালে? জানি না, আছে হয়তো আশেপাশে কোথাও। কি ব্যাপার বলতো, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো কেবল জিজ্ঞাসা করছিলাম। সরি, তুই একটু বস, আমি মুখে চোখে একটু জল দিয়ে আসি। না থাক, জল দেব না। আমার না খুব ঘুম পাচ্ছে, চোখ দুটো বন্ধ হয়ে আসছে, একটু ঘুমাতে চাই একটু। কেন, কালকে রাতে ঘুমাসনি? মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে, শরীরেও খুব ব্যথা, জ্বর আসবে হয়তো। কথাগুলো বলতে বলতেই অভি বিছানায় শুয়ে পড়ল। কি ব্যাপার, অভি এরকম আচরণ করছে কেন? তবে কি কালকে রাতে আমি অভির যে ছায়া দেখেছিলাম সেটা সত্যি ছিল? ওই প্রেত এখন মনটাকে ছেড়ে অভির শরীরে প্রবেশ করেছে? না, এক কাজ করি, একটা জ্বরের ওষুধ খাইয়ে দিই ওকে। কিন্তু জ্বরের ওষুধ কোথায় পাই? অভির বাবাকে ডাকি। কাকু, কাকু। সকাল গড়িয়ে বিকাল হয়ে গেল, এখনো তো ওর ঘুম ভাঙলো না। সেই কখন থেকে জলপটি দিয়েই যাচ্ছি। কাকু যে কখন ডাক্তার নিয়ে আসবে কে জানে। জ্বরটা তো কমে গেছে। অভি, এই অভি, ওঠ। মুখার্জিদা বাড়িতে আছেন নাকি? বাইরে একটা লোক অভির বাবাকে ডাকছে মনে হচ্ছে। মুখার্জিদা একটা খবর শুনেছেন? কালকে রাতে নাকি ও পাড়ার ধরণীদের 3টে গরুই মারা গেছে। এ কি, কে তুমি? আর মুখার্জিদা কোথায়? কাকু একটু অভির জন্য ডাক্তার ডাকতে গেছে। তা কি বলছিলেন আপনি? কালকে রাতে গরু মারা গেছে নাকি? হ্যাঁ, কালকে রাতে ওই ধরণীদের 3টে গরু একসাথে মারা পড়েছে। একেবারে রক্তারক্তি কাণ্ড। গরুগুলোর গায়ে নাকি কিসব আঁচড়ের দাগ আছে। ধরণী তো কেমন যেন পাগলের মতো করছে। কালকে রাতে যে কি ঘটেছে বাবা কে জানে। সবাই তো বলছে এটা কোনো মানুষের কাজ নয়। তা ওই ধরণী নাকি বললেন যার গরু মারা গেছে, ওনার বাড়ি কোথায়? ওই তো পাশের পালপাড়ায়। আচ্ছা, আমি এখন আসি। মুখার্জিদা এলে বলবে নেপাল এসেছিল। পালপাড়ায় বাড়ি? তার মানে তো অভির বাড়ি আর মন্টের বাড়ির থেকে একেবারে মাঝামাঝি জায়গায়। তাহলে কি এই প্রেতাত্মা অভির শরীরে ভোর করে ওখানে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে? নাকি মন্টের শরীরে, নাকি কারো শরীরে প্রবেশ না করতে পেরে রাগে এসব করছে? সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ওখানে গিয়েই একবার দেখতে হবে ব্যাপারটা কি হয়েছে। চল, আমিও যাব তোর সাথে। এ কি অভি, তুই কখন উঠলি? ওই তো তুই যখন ওই লোকটার সাথে কথা বলছিলিস তখন। কিন্তু তোর তো শরীর খারাপ, জ্বর হয়েছে। না, আমি একদম ঠিক আছি, চল। ওই দিক দিয়ে নয়, এই দিক দিয়ে আয়। ওখানে রাস্তায় কাদা আছে, কালকে রাতে সামান্য বৃষ্টি হয়েছে। রাস্তা কাদা আছে এই কথাটা অভি এমন ভাবে বলল যেন মনে হলো ও কালকে রাতে এই পথে এসেছিল। এ কি, এখানে তো অনেক লোক দেখছি।
শুনেছো কালকে রাতে নবীনদের 4টে ছাগল মারা গেছে। তারপর খবর পেলাম ওই যে নিতাই খুড়ো নাকি মুরগিগুলোকে যেন কোলা টিপে মেরে ফেলেছে। তারপর তো পাড়ায় যে 4টে কুকুর ঘুরে বেড়াতো তারাও নাকি মরে পড়ে আছে রাস্তার ধারে। এসব কি শুরু হলো বলো তো আমাদের গ্রামে? এগুলো কোনো মানুষের কাজ বলে তো মনে হচ্ছে না। তারা দুজনে এক মনে কথাগুলো শুনছিল। এরপর তারা গেল গরুর মালিকের কাছে। রাজু, ওটাই ধরণীপাল যার গরুগুলো কালকে। চল একটু কথা বলে আসি, কালকে রাতে কি হয়েছিল যদি জানতে পারি। আমার কাছে শোনা, আমার কাছে শোনা, চলে যাও এখান থেকে। আমার কাছে শোনা, চলে যাও এখান থেকে, চলে যাও সবাই চলে যাও। শান্ত হন, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। কালকে রাতে কি হয়েছিল যদি একটু বলেন। কিছু কি দেখেছিলেন আপনি? কালকে রাতে আমি বাইরে উঠেছি, হঠাৎ শুনতে পাই গোয়াল ঘর থেকে আওয়াজ আসছে। গিয়ে দেখি একটা কালো মেয়ে মানুষের ছায়া মূর্তি তার বড় বড় নখ দিয়ে গরুগুলোর গায়ে জোরে জোরে আঁচড় কাটছে। ওর মুখটা দেখেছিলেন আপনি? কিরকম দেখতে ছিল? না আমি আর কিছু দেখিনি। ছুটে পালিয়ে আসি ওখান থেকে, নাহলে হয়তো আমাকেও মেরে ফেলতো। এখানে কে এসেছিল কালকে রাতে? ওই মহিলার প্রেত এখন কোথায় আছে? ও কি অবির শরীরে আস্তানা করেছে নাকি মন্টের বাড়ির পাশেই ঘোরাঘুরি করছে? অভি চল, সন্ধ্যা নামার আগে একবার মন্টের বাড়ি থেকে ঘুরে আসি। মন্টের বাড়িতে পৌঁছে তারা দেখল মন্টে ঘরের বাইরে একটা বেঞ্চে বসে আছে। মন্টে কেমন আছিস রে? রাজু, আয় বস অভি। মন্টে একবার ঘুরে যা তো, তোর মা কেন ডাকছে দেখ। তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি। কাকু, মন্টে এখন কেমন আছে? কি মনে হচ্ছে আপনার? কালকে রাতের ওই রুদ্রাক্ষের মালা পরিয়ে দেওয়ার পর থেকে একদম স্বাভাবিক আছে, আর সেরকম কোনো ভুতুড়ে আচরণ করছে না। একদম সেই আগের মন্টে হয়ে গেছে। তবে হ্যাঁ, কালকে রাতে একটা ব্যাপার ঘটেছে। কে যেন সারা রাত ঘরের বাইরে তাণ্ডব করেছে। সকালে উঠে দেখি বাইরে কতগুলো কাক মরে পড়ে আছে, সাথে ছড়িয়ে পড়ে আছে এক রাশ মুরগির পালক আর চাপ চাপ রক্ত। একটা গরু রাত খাওয়া মাথাও পড়েছিল তার সাথে। কি বলছেন কাকু? মন্টে ঘুম থেকে ওঠার আগেই আমি সব পরিষ্কার করে দিয়েছি। অভি, রাজু, চা করেছি, চা খাবি আয়। মন্টে তো একদম সুস্থ আছে। যা মনে হচ্ছে অভির শরীরে ও প্রবেশ করতে পারেনি। ও মন্টের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে, আর মন্টের শরীরে প্রবেশ করতে না পারায় প্রচন্ড রাগে সব কাণ্ড ঘটাচ্ছে। কি হলো, চল। অভি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আর এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ওই প্রেতাত্মা খুবই ক্ষুব্ধ হয়েছে। ও যেহেতু কালকে মন্টের কোনো ক্ষতি করতে পারেনি, আজকেও পারবে না। কিন্তু আমরা এখানে থাকলে ওর সমস্ত ক্রোধ এসে পড়বে আমাদের উপর। আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। দাদা, না রে ভাই, আজকে আর খাবো না। সন্ধ্যা নেমে আসছি, বাড়ি যেতে হবে, কালকে এসে খেয়ে যাবো। আমরা এখন আসছি, তুই সাবধানে থাকবি। আমরা বাড়ির বাইরে পা বাড়াতে যাবো এমন সময় চারিদিকে ঘন কালো অন্ধকার করে তুমুল জোরে ঝড় উঠল। চল, এখন সবাই ঘরের ভিতরে চল, যা ঝড় উঠেছে।
বাইরে যা ঝড় উঠেছে, আজকে মনে হচ্ছে আর এখান থেকে যেতে পারবো না। ঝড় কি নিজে থেকেই উঠলো নাকি আমাদেরকে এখানে আটকে রাখার জন্য কেউ? কি বলছিস ভাই? ওই বাড়ির আশেপাশেই আছে। কিছুক্ষণ আগেই আমি ওকে দেখতে পেয়েছি। হঠাৎ আমাদের মনে হলো কেউ যেন আমাদের পেছনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে আমাদের সমস্ত কথা শুনছিল, নাকি আমাদের মনের ভুল, ঠিক বুঝতে পারলাম না। দেখতে দেখতে ঘড়িতে রাত 9টা বাজলো। অভি, রাজু আয়, খেয়ে নিবি। আমরা সবাই একসাথে খেতে বসলাম। মাংসের বাটিটা নিয়ে ভাতে ঢালতে যাব, হঠাৎ মনে হলো মাংসের ঝোলের রংটা একটু বেশি লাল লাগছে না? নাকি লাল টকটকে তাজা রক্ত এটা? অভি, কি হলো? বসে আছিস কেন? শুরু কর। শুনতে পাচ্ছ না? কে যেন বাইরে জোরে জোরে হাসছে। কই না তো, ভুল শুনেছিস হয়তো। ওইসব বাদ দি, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শুরু কর। হ্যাঁ, খাচ্ছি। হাসিটা আমিও শুনতে পেয়েছি। কোনো রকমে খাওয়া দাওয়াটা শেষ করে আমরা তিনজনে মন্টের ঘরে এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। 3 বন্ধুতে একসাথে শুয়েছি, তবু কারোর মুখে কোনো কথা নেই। বাইরে বৃষ্টি থেমে গেছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দর সাথে বাইরের ঝিঝির ডাক কানে ভেসে আসছে। ওদের কতটা কি হচ্ছে জানি না, তবে শুয়ে থাকতে থাকতে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। একসাথে শুয়ে রয়েছি, তবে কেন জানি না নিজেকে অনেকটা বিচ্ছিন্ন মনে হচ্ছিল সব কিছু থেকে। কত কিছুই তো চোখে দেখা যায় না, তবে তার উপস্থিতি অনুভব করা যায়। শুয়ে শুয়ে এটা সেটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি। আমাদের তিনজনেরই ঘুমটা একসাথে ভেঙে গেল। না, কেউই তো নেই, কেবল ঘরটা একটা পচা বিভৎস দুর্গন্ধে ভরে আছে। রাজু, কি ব্যাপার বলতো? কেউ কি সিলিং দিয়ে হাঁটছিল নাকি? মনের মধ্যে একটা ভয় মিশ্রিত চাপা উত্তেজনা খেলা করতে শুরু করেছে। এটা তো বাবার আওয়াজ। এত রাতে ঘরের বাইরে কি করছে? এত জোরে চেঁচিয়ে উঠলো কেন? তিনজনে খোলা জানালা দিয়ে বাইরে তাকালাম। কেউই তো নেই বাইরে। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, কেবল মধ্যরাতের জেগে থাকা কিছু প্রাণীর আওয়াজ ভেসে আসছে। আমরা কি এতটাই ভুল শুনলাম? কিন্তু তিনজনে একসাথে শুনতে পেয়েছি আওয়াজটা। হঠাৎ সামনের তাল গাছটার মাথার দিকে তাকিয়ে আমার বুকের রক্ত জল হয়ে এলো। একটা হিম শীতল স্পর্শে শরীরের হাড়গুলো যেন ঝনঝনিয়ে নড়ে উঠল। তালগাছের মাথার উপর থেকে উল্টো পায়ে ধীরে ধীরে নেমে আসছে পৃথিবীর বাইরের অন্ধকার জগতের কোনো এক জীব। সেই অকল্পনীয় অন্ধকার থেকে ধেয়ে আসছিল একটা অপার্থিব নারকীয় আওয়াজ।
অভাবনীয় ভয়ের বার্তা বয়ে নিয়ে আসতে লাগলো সেটা। অভি, ওই তো বাবা দাঁড়িয়ে আছে। ওই তো এত রাতে একা বাইরে কি করছে? মন্টের কোথায় পাশ ফিরে তাকিয়ে দেখলাম বাড়ির উঠোনে সত্যি সত্যি একজন দাঁড়িয়ে রয়েছে, তবে অন্ধকারের মধ্যে তাকে ঠিকমতো চেনা যাচ্ছে না। দেখ মন্টে, এখান থেকে তো ওনার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। ওটা কে নিশ্চিত না জেনে বাইরে যাওয়াটা ঠিক হবে না। তুই এক কাজ কর, আগে তোর বাবার রুমে গিয়ে দেখ ঘরে আছে নাকি। কথাগুলো বলে উত্তরের জন্য পাশ ফিরে তাকিয়েছি, কিন্তু কখন যে নিঃশব্দে মন্টে আমার পাশ থেকে চলে গিয়েছে টেরও পাইনি। অভি, ওই দেখ মন্টে বাইরে। বাবা, এত রাতে বাইরে কি করছো? ঘরের ভিতরে চলো। এইমাত্র দেখলাম কে যেন তাল গাছটা থেকে নেমে আসছিল। চলো ঘরের ভিতরে চলো। বাইরে বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তিটা মন্টের দিকে ঘুরে তাকিয়েছে। তার পরনে একটা ছিন্ন বিচ্ছিন্ন কাদামাখা শাড়ি, শরীর থেকে পচা গোলা মাংস সরে গিয়ে হাড় বেরিয়ে পড়েছে। তার দিকে তাকিয়েই আমার মনে পড়ে গেল, এই নারী মূর্তিকেই তো আমি মেঘনাদের বাড়ির পিছনে সেই গাছটা থেকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছিলাম। হঠাৎ সেই নারী মূর্তিটা রাগে গজরাতে গজরাতে দ্রুত এসে মন্টের গলা টিপে ধরল। লাগছে। দেখে মনে হচ্ছে শরীর থেকে মুন্ডটা টেনে ছিঁড়ে নিতে চাইছে। রাজু, তুই তো বলেছিলিস ওই রুদ্রাক্ষের মালা ওর গলায় যতক্ষণ থাকবে ওই প্রেত ওকে স্পর্শ করতে পারবে না। তাহলে এটা কি হচ্ছে? ও তো ওকে মেরে ফেলবে। অভি চোর লোকে আটকাতে হবে, না হলে। এটা কি পড়ে আছে এখানে? এই রুদ্রাক্ষের মালাটাই তো আমি ওর গলায় পরিয়ে দিয়েছিলাম। তবে কি তাড়াহুড়ো করে বাইরে যাওয়ার সময় ওর গলা থেকে এটা পড়ে গেছে, আর রক্ষা নেই। তাড়াতাড়ি বাইরে চল, ওকে বাঁচাতে হবে। আমরা দৌড়ে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে কেউ কোথাও নেই। কেবলমাত্র আশেপাশে ছড়িয়ে পড়ে আছে চাপ চাপ রক্ত, মুরগির পালক আর একটা আধ খাওয়া মাথা। গল্পের পরবর্তী অংশ যত শীঘ্র সম্ভব আমাদের চ্যানেলে আপলোড করা হবে। গল্পের পরবর্তী অংশটি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।